স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মাঠে নামছে সিরিজের প্রথম টেস্টে। গলে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। এই ম্যাচটি নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। অ্যাঞ্জেলো ম্যাথিউসের লাস্ট ম্যাচ, তাছাড়া বাংলাদেশের একাদশে বেশ কিছু পরিবর্তন আসলে দেখা যেতে পারে। মেহেদী হাসান মিরাজের কথা দিয়ে যদি শুরু করি, তিনি আসলে ফ্লুতে ভুগছেন, প্র্যাকটিসেও তিনি ছিলেন না। মিরাজ কি খেলতে পারবেন ম্যাচটাতে? না, এখানে আসলে আজকে প্রেস কনফারেন্সে কিন্তু শান্ত এসেছিলেন। তিনি বলেছেন যে মিরাজের উপর ডিপেন্ড করছে তাদের একাদশটা কেমন হবে। তারা এখনও নিশ্চিত না যে মিরাজকে খেলাতে পারবে কি পারবে না, কারণ মিরাজ এখন পর্যন্ত কোনো অনুশীলনে আসলে যোগ দিতে পারেনি। তিনি লাস্ট কয়েকদিন আগেই কিন্তু ওডিআই ক্যাপ্টেন হয়েছেন। সেই ক্যাপ্টেন্সি সেই ভার নিয়ে তিনি গিয়েছেন এই সিরিজটা খেলতে। তিনি সাকিব আল হাসান যাওয়ার পরে তার উপরে কিন্তু দায়িত্বটা অনেক বেশি, কিন্তু আনফর্চুনেটলি আসলে যেই ফ্লুতেই ভুগছেন, বা আমরা আজকে জানতে পেরেছি তিনি করোনা টেস্টও করেছেন, কিন্তু সেখানে তিনি নেগেটিভ এসেছেন। কিন্তু ফ্লুটা যদি থাকে তাহলে আমার মনে হয় যে কালকে হয়তো মিরাজকে আমরা নাও দেখতে পারি। আর এই মিরাজ এখন যদি না থাকে, সাকিব আল হাসান যেরকম দলে থাকলে একজন বলার বা একজন ব্যাটারের বেশি নিতে হতো, এখনও কিন্তু সেম কাজটাই করা হতে হবে। কারণ মিরাজ এখন খুবই ভালো, দুর্দান্ত একটা ফর্মে রয়েছেন। তিনি ব্যাটিংও ভালো করছেন, বোলিংও ভালো করছেন। যদি মিরাজ না থাকে তাহলে আসলে চিন্তার বিষয় একটু রয়েছে। আসলে মিরাজকে ছাড়া একাদশটা কল্পনা করাই খুবই টাফ হয়ে যাবে বাংলাদেশের জন্য, যেহেতু সীমিত ওভারের দুইটা ফরম্যাটের মধ্যে একটাতে মিরাজ খেলেন ওয়ানডেতে, তাছাড়া টেস্টে কিন্তু মিরাজ নিয়মিত। সো মিরাজের ওই সার্ভিসটা কিন্তু বাংলাদেশ মিস করতে পারে গল টেস্টে। মিরাজ যদি থাকে বা না থাকে একাদশটা, আসলে বাংলাদেশের বোলিং লাইন আপটা কীরকম হতে পারে আপনার? না, এখানে যদি মিরাজ থাকলে কিন্তু একজন ব্যাটসম্যান আসলে কম নিয়ে খেললেও হবে, কিন্তু মিরাজ যদি না থাকে একজন ব্যাটসম্যানকে আসলে আপনার বেশি খেলাতে হবে, বা ডেপটা একটু বেশি হবে মিরাজ যদি খেলে। আপনি যদি প্রথমে আমরা শুরু করি যে সাদমান থাকবে ওপেনিংয়ে, তার সাথে এবার শান্ত ওপেনিং করার একটা কথা চলছে। হ্যাঁ, সো এই দুজন যে ওপেনারকে ফার্স্ট রাউন্ডে মমিনুল খেলবেন, তারপরে মুশফিকুর রহিম, তারপর লিটন দাস, এরপর জাকের আলী অনেক। এরপরে যদি মিরাজ থাকেন তাহলে কিন্তু মিরাজ খেলবেন, আর মিরাজ না থাকলে তখন কিন্তু আপনার এইখানে আসলে আরেকজন বলার স্পিনারকে হয়তো অ্যাড করা হবে। সেখানে নাইমকে হয়তো আমরা দেখতে পারবো। তাছাড়া তাইজুল তো রয়েছেনই, এছাড়া মুরাদ রয়েছেন। এখানে গলের কন্ডিশন অনুযায়ী কিন্তু স্পিনাররা বেশি প্রেফারেন্স পায়। সেক্ষেত্রে আমরা আসলে মানে তিনজন পেসার দেখতে পারবো, এটা আশা না করাটাই আসলে না। তিনজন পেসার হবে না, ম্যাক্সিমাম দুজন পেসার হবে, এর বেশি হওয়ার কথা না। আমাদের স্কোয়াডে কিন্তু 4 জন পেসার আছেন, হাসান মাহমুদ, খালেদ, নাহিদ রানা এবং এবাদত কিন্তু অনেকদিন পরে, দীর্ঘ বিরতির পর কিন্তু ফিরেছেন, 2 বছর পরে। হ্যাঁ, 2 বছর পরে তার ফেরাটা আসলে এই ম্যাচ দিয়ে হবে কিনা এটা নিয়ে আসলে সন্দেহ আছে। বোর্ড আসলে তাকে দলের সঙ্গে রেখে একটু তৈরি করে পরের যে টেস্ট আছে সেখানে হয়তো বা মাঠে নামাতে পারে। হাসান মাহমুদের খেলা কি প্রায় নিশ্চিত কিনা? হ্যাঁ, এখানে হাসান মাহমুদকে রেখে আসলে বাকি যেই 3 জন রয়েছে তাদেরকে কাকে সিলেক্ট করা হয় সেটা দেখার বিষয়। আমাদের আরেক কলিগ কিন্তু বলছিলেন যে এইখানে একজন পেসার খেলিয়ে 3 জন স্পিনারও খেলা যেতে পারে, কারণ কন্ডিশন অনুযায়ী বা বাংলাদেশ এরকম করতেই পারে, কারণ 3 জন স্পিনার মিরাজ ছাড়াও কিন্তু রয়েছে। সো ফার্স্টের 2-3 দিনে রান হলেও পরে 4-5 দিনে যেই স্পিন ফ্রেন্ডলি উইকেটটা হবে, সেই ক্ষেত্রে স্পিনাররা অনেক কাজে দিবে। আর বাংলাদেশ তো স্পিনার একজন পেসার নিয়ে খেলার অভ্যাস হয়েছে নিজেদের মাঠে যদিও, কিন্তু আমার মনে হয় যে কন্ডিশন অনুযায়ী মিরাজের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করছে। মিরাজ যদি কালকের মধ্যে সুস্থ হয়ে যায় হয়তো তাহলে দুইটা টিম শিট রেডি রাখবেন, একটা মিরাজকে নিয়ে আর একটা মিরাজকে ছাড়া। সেটাই প্ল্যান। লাস্ট মুহূর্তে যদি মিরাজ না খেলতে পারেন তাহলে তো আমার মনে হয় আজকেই তারা আসলে বুঝে যাবে, কারণ আপনি যদি ফ্লু হয়, আপনার শরীরের ভিতরের দিকে যদি জ্বর থাকে, ব্যথা থাকে, আপনি একদিনে আসলে আর একদিনে রিকভারটা আসলে হবেও না। সকালে উঠে আপনার যদি একটু ভালো লাগে, আপনি টেস্ট এত বড় দিনের 5 দিনের খেলা সারাদিন ধরে খেলবেন, এখানে বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এখানে কিন্তু এই ওয়েদারে কিন্তু খাপ খাওয়ানোটা কঠিন। সো আমরা মিরাজকে আসলে তার চান্সটা খুবই কম, আমাদের রিকভারিটা সময় লাগবে। আমাদের এখানে হাসান মাহমুদ যদি খেলেনও, বাকি কিন্তু 3 জন পেসারের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। সেক্ষেত্রে খালেদ আহমেদ আছেন, নাহিদ রানা আছেন, আবাদত আছেন। এই 3 জনের মধ্যে থেকে কার আসলে একাদশে থাকার সম্ভাবনাটা বেশি, যদি আমরা 2 জন পেসার নিয়ে মাঠে নামি আর কি? এইখানে নাহিদ রানাকে নিয়ে তো টেস্টে আসলে আমরা নতুনভাবেই আসলে পেসটা শুরু করার চেষ্টা করছি, কিন্তু এবাদত যদিও অনেকদিন পরে ইনজুরি থেকে ফিরেছেন, টেস্টে কিন্তু তিনি স্পেশালিস্ট। ইভেন খালেদও কিন্তু অফ ফর্মে থাকলেও তিনি কিন্তু রেগুলার খেলে থাকেন। এখন আমার মতে হয়তো নাহিদ রানার
পেস এবং কন্ডিশন অনুযায়ী যে এয়ার সুইংগুলো পাবেন বা যে স্পিডটা থাকবে সেখানে নাইটানাও এগিয়ে থাকতে পারেন। এবাদত যদি একদম ফুল ফিট থাকে আমার মনে হয় যে এবাদতকে খেলানোটাও ভালো হবে। হাসান মাহমুদের সাথে এবাদত যদি খেলেন ভালো একটা জুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সো নাইটানা এবাদত খালেদ তিনজনের একজন হয়তো খেলবেনই, কিন্তু আমার মনে হয় যে এবাদত যদি খেলেন আবার যদি একটা রিটার্ন হয়, শ্রীলঙ্কার সাথে যেহেতু খেলা এই মাঠে আমরা আসলে কিন্তু আগেও ভালো খেলেছি, সো সেক্ষেত্রে এবাদতকে নিলে আমার মনে হয় যে পেস যে দুইজন হলে পেস ইউনিটটা শক্তিশালী হবে। আর যদি বাংলাদেশ যদি একজন বলার যদি কম নিয়ে খেলে তাহলে কিন্তু হাত ঘোরাতে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। আমরা উপরের সারিতে যারা আছেন মমিনুল কিন্তু পার্ট টাইম কিন্তু বল করে থাকে, সেক্ষেত্রে তারা দুইজন আসলে কাজ চালিয়ে নেওয়ার মতো কিন্তু সুযোগটা কিন্তু পাবেন আমার মনে হয়। এইখানে স্পিনার আপনারা শান্তর কথা বলছেন, মমিনুলের কথা বলছেন, যদি মনে করেন অনেক সময় যে অনেক বড় একটা পার্টনারশিপ হয়ে যায় তখন কিন্তু এই জুটিটা ব্রেক করার জন্য এই স্পিনারগুলো কাজে দেয়। সো দেখা যায় এরকম কী হয়, কিন্তু আমরা যদি বলিং ইউনিট থেকে সরে আসি তাহলে কিন্তু ব্যাটিং ইউনিটে যদি আসি তাহলে কিন্তু মুশফিকুর রহিমের দিকে আসলে চোখটা বেশি থাকবে। মুশফিকুর রহিমের এইখানে একটা ডাবল সেঞ্চুরি রয়েছে এবং তিনি সবচেয়ে সিনিয়র প্লেয়ার, তার দিকে আসলে চোখটা মানে বেশি থাকবে। তিনি শেষের দিকে এসে আসলে শ্রীলঙ্কা তিনি একমাত্র সিনিয়র প্লেয়ার হিসেবে এই ভালো একটা ইনিংস খেলতে পারে নাকি। আর আমাদের মেইন কনসার্ন কিন্তু টপ অর্ডার, শান্তর ফর্ম নেই, অনেকদিন ধরে ফর্মে আমাদের ওপেনিং জুটি হচ্ছে না, আমাদের ওপেনিং জুটিটা হচ্ছে না, এই কারণে কিন্তু শান্তকে একটু প্রমোশন দেওয়া। শান্ত কিন্তু আগের সিরিজ কিন্তু যাকে প্রমোশন দিয়েছেন তারও ফর্ম নেই। সমস্যা হচ্ছে সেই জায়গাটাতেই। এখন এই যদি আগে ব্যাটিং করে এই জুটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি ওপেনিংয়ে সেই একই কলাপস হয়, এই শেষের দিকে এসে এই যে জাকের আলী অনেককে দেখবেন, নাহলে এই যে মুশফিকুর রহিমকে হয়তো হাল ধরতে হবে। এই জিনিসগুলো আসলে রিকভার করেই এই নতুন সাইকেল যে শুরু হচ্ছে সেই সাইকেলটা আসলে শুরু করতে হবে। তবে এই ম্যাচে কিন্তু টসটা কিন্তু ভালো একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি প্রথম দেখবেন যে গোলে কিন্তু প্রথম 2-3 দিন ভালো রান হয়, কিন্তু লাস্টের দিকে দেখতে পারবেন যে একদম টপটা উইকেট পড়ছে। সো বাংলাদেশ যদি টসে জিতে আগে ব্যাটিংটা নেয় তাহলে কতটা সুবিধা আসলে পেতে পারবে না। আগে ব্যাটিং নিলে আপনার ওই যে মানে স্কোর কার্ডটা বড় করতে হবে, আপনার স্কোর মানে এমন একটা রান করতে হবে যাতে আপনি সেকেন্ড ইনিংসে গেলে যদি সুযোগ হয় তাহলে লিডটা যাতে বেশি হয়, তাহলে ফোর্থ ইনিংসে আপনি একটা সুবিধা পাবেন শ্রীলঙ্কাকে আটকে দেওয়ার। সো আপনার প্রথম ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি টসে যদি জিতে ব্যাটিং নেন, সো আপনার ওই আমি যেটা বলছিলাম যে টপ অর্ডারটাকে আসলে ফর্মে ফিরতে হবে, স্টেবল করতে হবে। এরপরে যারা রয়েছেন এই প্লেয়ারগুলো কিন্তু অনেকদিন ধরেই খেলছেন, মুমিনুলের কথা বলেন বা মুশফিকুর রহিমের কথা বলেন, শান্তর কথা বলেন, আসলে নতুন করে সাদমানের কথাও যদি নতুন বলেন, তিনি 4-5 বছরের ক্যারিয়ার, তাকে আসলে নতুন বলার কিছু নেই। এখন আমরা কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ অনেকটাই বলিং ইউনিটের জন্যই কিন্তু জিতেছি। আমরা ঘরের মাঠে স্পিনারদের দিয়ে অনেক দিন জিতেছি, এরপরে কিন্তু এখন আমাদের পেস ইউনিট অনেক ভালো সেই হিসেবে জিতেছি, কিন্তু আমার এই ব্যাটিংয়ের লাইন আপটার জন্যই কিন্তু আমরা আসলে কোলাপস করছি, সাফার করছি। সো সেইখানে ব্যাটিংটা যদি আপনি টপ অর্ডারটা বা আপনার ফার্স্ট ইনিংসটা যদি বড় করতে পারেন তখন কিন্তু ফোর্থ ইনিংসে যদি আপনি একটা টার্গেট দিয়ে রাখেন, আমাদের বলার যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা আসলে আশা করতেই পারি যে টেস্টটা ভালো করার। আর এই গলে আসলে আজকে যেটা বলছিলেন যে অ্যাঞ্জেলো ম্যাথিউসের শেষ টেস্ট, তারও একটা ক্ষুধা থাকবে যে লাস্ট টেস্টটা ভালোভাবে জিতার। সো সে একজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান। শ্রীলঙ্কা আসলে তার জন্যই হয়তো বা এই টেস্টটা খেলবে, যে অ্যাঞ্জেলো ম্যাথিউস এরকম যে লিজেন্ডারি ক্রিকেটারকে তারা ভালোভাবে বিদায় দিতে চায়, একটা জয় দিয়ে, এটা আসলে স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, সো তাকে নিয়ে আসলে হোমওয়ার্ক করাটা খুবই জরুরি ছিল বাংলাদেশের জন্য। সো এই জিনিসগুলো যদি করে বাংলাদেশ আসলে কালকে মাঠে নামতে পারে, হয়তো আমরা একটা ফাইট দেখতে পারবো। অন্তত ফাইটটা আসলে দেখতে চাই, সেখানে ফাইট করলে আমরা ড্র আসতে পারে, আমরা উইনও করতে পারি। কিন্তু রিসেন্ট পারফরমেন্সে আসলে বাংলাদেশ যেরকম খেলছে সেখানে এই স্কোয়াডের এগেনস্টে কিন্তু খুবই কঠিন হবে, চ্যালেঞ্জটা খুবই কঠিন হবে। এর উপরে মিরাজ যদি না থাকে তাহলে টিমটার আসলে স্ট্রেনটা আরও কমে যাবে। সো আমরা হোপ করব যে মিরাজ স্কোয়াডটা 11-এ থাকবেন, এবং আমরা যেই কথাটা বলছিলাম যে ফার্স্ট ইনিংসটা একটু ভালো করে স্টার্ট করার বা একটা বড় একটা রান করার, সেটা করলে হয়তো আমরা এই টেস্ট একটা ভালো একটা টেস্ট দেখতে পাবো। তবে আমরা একটু কন্ডিশনটা নিয়ে কথা বলি। আমরা জানি যে গলে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। আমাদের সহকর্মী পারভেজ আল হাসান তিনি কিন্তু শ্রীলঙ্কাতে অবস্থান করছেন, তার সঙ্গে কথা হচ্ছিল যে গলে কিন্তু মানে বিরতি দিয়ে বৃষ্টি হচ্ছে। টেস্ট ম্যাচে 5 দিনই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই ব্রেকগুলো কিন্তু কাজে লাগাতে হবে, যেন আমরা যখন ব্যাটিং করছি এই বৃষ্টিটার আগে যেন উইকেটটা না হারিয়ে ফেলি, বা তারপর ব্রেকের পর যে সময় ব্যাটিংয়ে নামি তখন যেন শুরুতে যেন উইকেট না হারাই। এগুলো আসলে আমাদের আসলে এত ইকুয়েশন করে আসলে
মানে এখন বাংলাদেশের টিমের যে অবস্থা এত না আমরা সবসময় এইসব মুহূর্তে বেশি চাপে থাকি, এই চাপটা যেন আমাদের না হয় এই জন্য আমাদের আসলে বেসিক যেই খেলাটা হারিয়ে গেছে সেই খেলাটা আসলে ফেরাতে হবে। সেটা আপনি বৃষ্টি তো আসলে কিছু কারো হাতে নেই, আর সমুদ্রের কাছাকাছি যেহেতু বৃষ্টি আপনার থাকতেই পারে, 5 দিন বৃষ্টি থাকতে পারে, বা রোদ বৃষ্টির মধ্যেই খেলতে হবে। কিন্তু আপনার যদি বেসিকটা ঠিক থাকে, আপনি যদি ফোকাসভাবে খেলতে পারেন, তাহলে আসলে এই জিনিসগুলা হয়তো কাজে দিবে না, বা বৃষ্টির কারণেই দেখা যাবে যে একটা ম্যাচ আমরা ড্র করে ফেলেছি। সেই জন্য আসলে আপনার যেইটুক খেলবেন সেইটুক খেলাটায় আসলে ভালোভাবে খেলতে হবে। যেই মিস্টেকগুলো আমরা এতদিন ধরে করে আসছি সেই মিস্টেকগুলোকে আসলে চেঞ্জ করতে হবে। ধন্যবাদ সাদমান, আমাকে সময় ধন্যবাদ। দর্শক, ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।